Okay, good morning, everybody. Myself, Professor Prashant. Am I audible? Yes, sir. Yes, sir. Okay, Yes, sir. okay. শোনা যাচ্ছে। Myself, Professor Prashant Chatterjee. I am going to discuss about the life of Srinivas Iyengar Ramanujan. Actually, as the lectures are gone in Bangla, so I would prefer to speak in Bengali also. Okay. এর আগের যে দুজন বক্তা বললেন, অধ্যাপক চট্টোপাধ্যায় এবং আমাদের ছাত্র সৌগত, হি ইজ অলসো ফ্যাকাল্টি। তো ওদের কথা থেকে মোটামুটি গণিত এবং গণিত বিশ্বে ভারতবর্ষের অবস্থান এই নিয়ে মোটামুটি আপনারা একটু অবগত হলেন। সেই নিয়ে আমিও দু একটা কথা বলে তারপর শ্রীনিবাস আয়েঙ্গার রামানুজনের জীবনী নিয়ে বলতে শুরু করব। প্রথম কথাটা বলে নি, গণিতের বিজ্ঞান হওয়ার দায় নেই, মানে গণিত বিষয় হিসেবে বিজ্ঞানের অংশ নয়, কখনোই নয়। কারণ যে কোনো বিষয় চর্চার জন্য তার একটা বিমূর্তিকরণের প্রয়োজন। যেমন গণিত যেভাবে শুরু হয়েছিল, একটি ব্যাধ একটি তীর দিয়ে একটি পাখিকে মারবে, সেই জন্য এক সংখ্যার উৎপত্তি। এতে এক সংখ্যাটা হচ্ছে সেরকমই একটা বিমূর্তিকরণ, যেখানে শিকারিও নেই, পাখিও নেই, আর তার তীরটিও নেই, কিন্তু এই সবগুলি ফেলে দিলে যেটি থাকে সেটি সংখ্যা এক। সেজন্যে যে কোনো সভ্যতাই হোক, সভ্যতা যদি উন্নতি হয়, কিছু করতে হয়, প্রত্যেক সভ্যতাতে নিজের মতো করে গণিত তৈরি করতে হবে। মিশরের পিরামিড তৈরি হয়েছিল, আমরা যখন গণিতের ইতিহাস চর্চা করি তখন দেখি মিশরের পিরামিড তৈরি হওয়ার অনেক পরে পিথাগোরাসের উপপাদ্য জানা যায়। এটা বিশ্বাস করা কষ্ট, যারা পিরামিড বানিয়েছিলেন তারা সামান্য পিথাগোরাসের উপপাদ্যটা জানতেন না, হয়তো অন্য ফরম্যাটে ছিল। সেই জন্য পৃথিবীর সমস্ত প্রাচীন সভ্যতাগুলি, সে মিশরীয় সভ্যতা হোক, ব্যাবিলনীয় সভ্যতা হোক, ভারতের সভ্যতা হোক, চীনের সভ্যতা হোক, প্রত্যেকটি সভ্যতাতে তাদের নিজের মতো করে গণিত ছিল। মানে আমরা ইভেন গ্রিসে দেখেছি, আর্কিমিডিস খ্রিস্ট জন্মের বেশ কিছুদিন আগে যথেষ্ট উন্নত মানের গণিত বিজ্ঞান চর্চা করতেন। কেন গণিতের সাথে বিজ্ঞানের নামটা জুড়ে যায়? কারণ বিজ্ঞান প্রয়োগের ক্ষেত্রে সে তৈরি করে একটা টেকনোলজি, সেই টেকনোলজি মানুষের জীবনযাত্রার পরিবর্তন ঘটায়। সেই জন্য মানুষ বিজ্ঞানের প্রতি মানুষের আগ্রহ খুবই বেশি। সেই আগ্রহের কারণে বিজ্ঞান, যেহেতু বিজ্ঞানের উন্নতির জন্য তার একটা ভাষার প্রয়োজন, যেমন আমি বাংলাতে কথা বলছি, আপনারা শুনে বুঝতে পারছেন, তেমনি বিজ্ঞান যখন কথা বলবে, হয়তো ইলেকট্রিসিটি চেঞ্জে কিভাবে তড়িতের পরিবর্তনের ফলে চুম্বক ক্ষেত্র তৈরি হবে, কিভাবে চুম্বক ক্ষেত্র পরিবর্তনের ফলে তড়িৎ ক্ষেত্র তৈরি হবে, এইটি পুরোপুরি বিজ্ঞান। কিন্তু এই ভাষাটা সবার কাছে বোঝানোর জন্য যে পদ্ধতি, সেটা হলো গণিত। সেজন্য বিজ্ঞান একটি পাও, সায়েন্স এন্ড টেকনোলজি, বিজ্ঞান এবং কারিগরি প্রযুক্তি একটি পাও গণিত ছাড়া আগাতে পারবে না। গণিত ছাড়া বিজ্ঞান হয়ে যাবে ভাষা। সেই জন্য আমরা মনে করেছি গণিত বোধহয় বিজ্ঞানের অংশ, কিন্তু গণিত বিজ্ঞানের অংশ নয়। কারণ গণিত পুরোপুরি যুক্তি নির্ভর একটি বিষয়, তাতে বিজ্ঞান থাকতেও পারে, বিজ্ঞান নাও থাকতে পারে। বিজ্ঞান যেখানে মূলত নির্ভর করে অবজারভেশন, ইনফারেন্স এন্ড রেজাল্টের উপরে, গণিত সেখানে বিশেষ করে কজালিটির উপরে এবং তার লজিকের উপরে। যাই হোক, এই প্রশ্নে গেলাম। আরেকটা প্রশ্ন, ভারতবর্ষের গণিত চর্চা। ভারতবর্ষের গণিত চর্চা প্রাচীন, কিন্তু সেটা নিরবিচ্ছিন্ন নয়, ছাড়া আংশিক। অমর্ত্য সেন তার আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান বইটা অনেকেই পড়েছেন, সেখানে দেখবেন উনি মত দিচ্ছেন যে আলেকজান্ডারের ভারত আক্রমণের পূর্বে ভারতবর্ষে গণিত চর্চা সেরকম ছিল না। অর্থাৎ অমর্ত্য সেন বলতে চাইছেন যে ভারতবর্ষের গণিত চর্চা শুরু হয়েছে আলেকজান্ডারের ভারত আক্রমণের পর থেকে, গ্রিসের গণিত চর্চা ভারতবর্ষে আসার পর থেকে। এটা পৃথিবীর একটা বড় অংশের বুদ্ধিজীবীদের মতামত। গ্রিস থেকে ভারতবর্ষের
গণিত চর্চা এসেছে, কিন্তু প্রাচীন পুঁথি চর্চা করে দেখা গেছে আলেকজান্ডারের ভারত আক্রমণের অনেক আগেই ভারতবর্ষে গণিত চর্চা ছিল। সাধারণ যুক্তি বলে হ্যাঁ থাকবেই তো, না হলে সিন্ধু সভ্যতা কিভাবে তৈরি হলো? ভারতবর্ষের গণিত চর্চা প্রাচীনকালে যে সময় সবচাইতে বেশি উন্নত হয় সেটা ন্যাচারালি গুপ্ত যুগ, কারণ গুপ্ত যুগে ভারত সবচাইতে সমৃদ্ধিশালী হয়েছিল। এবং এই ধীরে ধীরে নালন্দা বিশ্ববিদ্যালয়ের পতনের পরে ভারতবর্ষের সমস্ত জ্ঞান বিজ্ঞানের চর্চা লুপ্ত হয়ে যায়। এর একটা কারণ হতে পারে যে বিদেশি শত্রুর আক্রমণ এবং তাদের জ্ঞানের প্রতি অনীহা, কেবলমাত্র ভারতবর্ষের ছোট ছোট রাজত্বগুলির নিজেদের মধ্যে লড়াই। আমরা যদি দীর্ঘ সময় দেখি, যখন আমরা গণিত নিয়ে কথা বলি তখন আমরা অদ্ভুত ভাবে দেখি ওই ব্রহ্মচার্য, আর্যভট্ট, বরাহমিহির, ভাস্কর 1, ভাস্কর 2 এইসব বলেই আমরা জাম্প করে যে একটা লাভ, বড় লাভ, 1000 খানেক বছরের লাভ, 1000-এর চেয়ে বেশি বছরের লাভ, তারপর বলি শ্রীনিবাস রামানুজন। মানে সত্যি ওই সময় আমাদের ভারতবর্ষে গণিত চর্চা হয়নি, সেরকম বলার মতো হয়নি। প্রাচীন গণিত চর্চার পরে এই যে আধুনিক গণিত চর্চা, ভারতবর্ষের প্রাচীন গণিত চর্চা ছিল শ্রুতি নির্ভর। ব্রেদ যেখানে শ্রুতি নির্ভর, তার খুব একটা ভালো ডকুমেন্টেশন থাকতো না। সেখান থেকে ভারতবর্ষের গণিত চর্চা প্রায় তলিয়ে গেছিল, জ্ঞান বিজ্ঞান বা গণিতের কোনো চর্চাই হতো না। সেখান থেকে আমরা বলতে পারি একক প্রচেষ্টায় যিনি আবার ভারতবর্ষের গণিতকে বিশ্বের কাছে উপস্থাপনা করেছেন তিনি শ্রীনিবাস আয়েঙ্গার রামানুজন। শ্রীনিবাস আয়েঙ্গার রামানুজনের সাথে আরো কিছু নাম বলা হয়েছে, যেমন আমার ছাত্র বললো একটু আগে যে শকুন্তলা দেবী বা এরকম কিছু নাম আমরা অনেক সময় গুলিয়ে ফেলি। গণিতজ্ঞ এবং গণিত চর্চা করা দুটো অন্য বিষয়। শকুন্তলা দেবী কোনো গণিতের গবেষণা করেননি, তিনি ছিলেন হিউম্যান ক্যালকুলেটর, মানে অতি দ্রুত যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারতেন, যেটা একটা কম্পিউটার করতে পারে সেটা উনি খুব দ্রুত করতে পারতেন। কিন্তু গণিতের যে গবেষণা, যেটা দিয়ে গণিত বিশ্বে নতুন আলো পৌঁছাবে, সেই ধরনের কাজ উনি করেননি। আমরা আমি এটা বলছি এই কারণেই আমার যে কোনোভাবে যেন কোনো ভুল ধারণা মানুষের মধ্যে না পৌঁছায়, আমরা যেন মুড়ি মিশ্রি এক করে না দিই। শ্রীনিবাস আয়েঙ্গার রামানুজনের জীবনী বলতে গেলে আমার ভীষণ একসাথে গর্ব হয়, একসাথে নিজে ছোট হয়ে যায়, যে আমরা যখন ছোট ছোট সুখ দুঃখ, ছোট ছোট আনন্দ, ছোট ছোট ভালোবাসা, ছোট ছোট চাওয়া পাওয়া নিয়ে জীবনে ব্যস্ত থাকি, শ্রীনিবাস আয়েঙ্গার রামানুজন দেখিয়েছিলেন কেবলমাত্র ভালোবাসা, কেবলমাত্র ডেডিকেশনের দ্বারা কিভাবে একটা বিষয়ে চর্চা করা সম্ভব। তিনি 22শে ডিসেম্বর 1887 সালের 22শে ডিসেম্বর জন্মান এবং 1920 সালের 16ই এপ্রিল মারা যান। মোটামুটি 32 বছর প্লাস সামথিং, 32 বছর 3.5 মাস। এই 32 বছর 3.5 মাস একজন মানুষ পৃথিবীতে ছিলেন। তিনি কি অসম্ভব প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে বড় হয়েছেন এবং তা সত্ত্বেও তিনি গণিত বিশ্বে এরকম তার পদক্ষেপ রেখেছেন যে এখনো আমরা বিস্ময়ে মাথা নত হয়ে যায় আমাদের। এখনো আমরা রামানুজনের যে কনজেকচার রেখে গেছেন সেগুলোর উপরে গবেষণা করি। এটা আমি একটা ছোটদের জন্য যখন লেকচার দিয়েছিলাম তখন এটা দিয়ে গল্পটা শুরু করতাম যে রামানুজন কেমন অদ্ভুত মানুষ। রামানুজন আমরা জানি শেষ সময়তে ওনাকে লন্ডনে স্যানিটাইজার ভর্তি হতে হয়েছিল, ওনার টিবি হয়েছে মনে করে। সেই সময় ডাক্তাররা বলেছিলেন যে না, ওনার অঙ্ক করা চলবে না, কিন্তু রামানুজন অঙ্ক না করে থাকতে পারতেন না। তো তিনি করতেন কি, তিনি যখন বাথরুম যাবার নাম করে টয়লেটে গিয়ে অঙ্ক কষতেন পেন্সিলে পেনে, এবং তার বন্ধু হার্ডি যখন আসতেন বিকেল বেলাতে তখন তিনি তাকে সেই অঙ্কগুলো দিয়ে দিয়েছেন। তো সেরকম একদিন হার্ডি মজার মজার জিনিস রামানুজনের কাছে উপস্থাপনা করতেন যে ওই লিজেন্ড কি বলেন এটা দেখার জন্য। তো এমন সময় রামানুজন বললেন, জানো তো আজকে যে আমি একটা গাড়িতে এসেছি, গাড়িটার সংখ্যা হচ্ছে 1729। কি অদ্ভুত একটা জঘন্য সংখ্যা না?
এই সংখ্যাটার কোনো কারণ নেই। আসলে রামানুজনকে সবাই মনে করতেন যে প্রত্যেকটা সংখ্যার যেন কুস্থি ঠিকুজি ওনার জানা, তাহলে যদি কিছু নতুন জানা যায় সংখ্যাটা সম্বন্ধে উনি মজা করে এটা বললেন। রামানুজন বললেন, এটা কি করে বলছো? এটা হচ্ছে দুটি সংখ্যার ঘনফলের দিয়ে যোগ বলে যদি একটা সংখ্যা পাই, সেই সংখ্যাটাকে যদি দুরকম ভাবে প্রকাশ করা যায়, তার মধ্যে যেটা সবচাইতে ছোট সংখ্যা সেটাই হচ্ছে 1729। এর চাইতে ছোট কোন সংখ্যাকে আর দুটি ভিন্ন সংখ্যার ঘনের যোগফল হিসেবে প্রকাশ করা যাবে না। 1729-কে 1-এর কিউব প্লাস 12-এর কিউব আকারে লেখা যায়, আবার এটিকে 9-এর কিউব এবং 10-এর কিউব আকারে লেখা যায়। কি অদ্ভুত প্রজ্ঞা! এরকম অদ্ভুত ঘটনা রামানুজনের জীবনে অনেক আছে। আমরা একটু এই বিখ্যাত সংখ্যাবিদের জীবনী আলোচনা করার আগে আমরা একটু দেখে নিই যে উনি কিভাবে জন্মেছেন। আমরা আগে দেখলাম যে শ্রীনিবাস আয়েঙ্গার রামানুজন 1887 সালে 22শে ডিসেম্বর জন্মান। তিনি চেন্নাই থেকে 150 কিলোমিটার দূরে ইরোড নামে একটি গ্রামে জন্মান। ওটা ছিল ওনার মামার বাড়ি। ভারতবর্ষের ছেলেমেয়েরা মামার বাড়িতে কেন জন্মাতো? বাবা যদি এরকম টাকা রোজগার করে যার ফলে সংসার চালানোর পরে আর বাচ্চার জন্ম দেওয়ার খরচ সামলানো সম্ভব নয়, তাহলে মামার বাড়িতে জন্মাতো। রামানুজন সেরকম মামার বাড়িতে জন্মান। তার বাবা শ্রীনিবাস আয়েঙ্গার একটা শাড়ির দোকানে হিসেব রক্ষকের কাজ করতেন। মানে সিল্কের শাড়ি সবসময় ফেমাস সাউথ ইন্ডিয়াতে, একটা সিল্ক শাড়ির দোকানে চাকরি করতেন। তিনি এত কম টাকা রোজগার করতেন যে শুধু তার রোজগারে সংসার চলতো না। রামানুজনের মা কমলাতাম্মাল কাছে একটি মন্দির ছিল, সেই মন্দিরে গান গাইতেন, সেখান থেকেও তার কিছু রোজগার হতো, এই মিলেমিশে সংসারটা চলতো। তিনি যে মন্দিরে গান গাইতেন সেই মন্দিরের দেবীর নাম নামাগিরি। আমাদের যে বিষ্ণুর যে অবতার আছেন মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ, উনি নৃসিংহদেবের নর্মসরস্বতী নামাগিরি। সেই নামগিরি ছিলেন কমলাতাম্মাল উপাসিকা, এবং সঙ্গে সঙ্গে রামানুজনও নামগিরির প্রতি ভীষণ রকম। যাই হোক, সেটা ওনার পরের জীবনে আমরা ওনার কাজে দেখ। তো রামানুজনের 1889 সালে স্মল পক্স হয়। এটা বলছি এই কারণে যে রামানুজন যতদিন বেঁচে ছিলেন বিভিন্ন রকম শারীরিক প্রতিকূলতা বেঁচেছিলেন, এবং শেষমেশ উনি আর পারেননি প্রতিকূলতা জয় করতে। তা শুরু হয়েছে ওনার 2 বছর বয়সে স্মল পক্স হয়, এবং ওই ধরনের গরিব পরিবারে যে যাদের স্মল পক্স হয় প্রায় অধিকাংশ ছেলেরাই মারা যায়। জাস্ট দৈবের কৃপায় রামানুজন বেঁচে যান। ওনাদের ধারণা হয় যে নামাগিরির কৃপাতেই রামানুজন বেঁচে গেছে। 1890, 1891 এবং 1894 সালে ওই পরিবারে আরো 3টি সন্তান জন্মায়, কিন্তু ওই 3জনই মারা যায়। অর্থাৎ রামানুজনের পরিবারটাকে আমরা এভাবে দেখতে পারি, 1887 থেকে 1894 এর মধ্যে এমন একটি গরিব পরিবার যে পরিবারে 4টি সন্তান জন্মগ্রহণ করে, কিন্তু 3জনই ছোট বয়সে মারা যায়, এবং রামানুজন তার স্মল পক্স হয়ে তবু বেঁচে থাকে। এইরকম একটি পরিবারের সন্তান হয়ে তিনি কিভাবে সারা বিশ্বের নজর কেড়ে নিলেন সেটা আমরা ওনার জীবনী থেকে একটু বোঝার চেষ্টা করব। 1892 সালে রামানুজনকে প্রাইমারি স্কুলে ভর্তি করা হয়। রামানুজনের সম্বন্ধে অনেক রকম কথা প্রচলিত। তার একটা কথা প্রচলিত, উনি বোধহয় লেখাপড়ায় ভালো ছিলেন না। একদম মিথ্যে কথা। রামানুজন পড়াশোনায় অসম্ভব ভালো ছিলেন। উনি ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন, এবং 1892 সালে প্রাইমারিতে ভর্তি হওয়ার পর উনি মাস্টারমশাইদের নজর কেড়েন। 1897 সালে ওই পরিবারকে ওই কোনো সুযোগ সুবিধা না পেয়েও তিনি প্রাথমিক স্কুলের পরীক্ষাতে সারা জেলার মধ্যে প্রথম হন।
এবং 1898 সালে হাই স্কুলে ভর্তি হন। স্কুলটির নাম ছিল কুম্ভকোণম টাউন স্কুল। ওই স্কুলটি ছিল ওই এলাকার সমস্ত ভালো ছেলেদের আড্ডা এবং ওই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন কৃষ্ণস্বামী আইয়ার। তিনি ছাত্রদের প্রতি বিশেষ যত্ন নিতেন। ফাঁকা মাঠে, নিম গাছের ছায়ায় ঘেরা সুন্দর স্কুল বাড়ি, আলো বাতাস ভরা শ্রেণীকক্ষ, বিচক্ষণ ও শিক্ষানুরাগী প্রধান শিক্ষক, সব মিলিয়ে স্কুলের পরিবেশ তাকে আরো অঙ্কের ব্যাপারে অনুসন্ধিৎসু করে তোলে। এভাবেই শুরু হয় তার গণিতের প্রতি আগ্রহ। এবং এটা বোঝা যায় একটা অদ্ভুত ঘটনার মধ্য দিয়ে। আগেই আমি বলেছি যে রামানুজনের বাড়িতে আর্থিক স্বাচ্ছন্দ্য ছিল না, এজন্যে রামানুজনের মা দু একটি কলেজ ছাত্রকে তার বাড়িতে ভাড়া রাখতেন। সেই সময় রামানুজনের বাড়িতে 2 জন কলেজের ছাত্র ভাড়া থাকতো। তারা গ্রাজুয়েশন বা বিএসসি ছাত্র। তখন বিএসসি কোর্সে এস.এল. লোনির ত্রিকোণমিতি বইটি পড়ানো হতো। তো কোনো কারণে রামানুজনের সাথে ওদের একটা গণিত চর্চার কারণে বন্ধুত্ব তৈরি হয়। কারণ রামানুজন সবসময়তেই তার বয়সীদের অনেক অনেক আগে দেখতে পেতেন। তো তিনি এস.এল. লোনির ত্রিকোণমিতি বইটি নিজে নিজে কোর্সে শেষ করে ফেলেন এবং অনেক অঙ্ক এমন ভাবে সমাধান করেন যেটা এস.এল. লোনির বইতে করা নেই। অর্থাৎ আমাদের দৃষ্টিভঙ্গিতে 10 থেকে 11 বছর বয়সে রামানুজন প্রথাগতভাবে গণিতের গবেষণা শুরু করে দেন। যদিও তখন উনি ওটা গণিত গবেষণা বলে জানেন না, উনি ভাবছেন যে আমি এমনি অঙ্ক করছি। 1901 সালে রামানুজন একটা স্কলারশিপ পান। এই স্কলারশিপের কারণে তাকে কিছু কাজ করতে হতো কলেজে, স্কুলে সমস্ত ছাত্রছাত্রী এবং শিক্ষকদের দুরূহ রুটিনটা তিনি মানাতেন এবং এটা ওই বয়সী ছেলের পক্ষে খুব কঠিন কাজ, কিন্তু উনি খুব সাধারণ মনে এটা করে যেতেন। কিন্তু রামানুজনের সমস্যা হয়ে দাঁড়ালো যে কোনো অঙ্কই উনি করে দিতে পারেন। তাহলে অঙ্ক কোথায়, বই কোথায় যে উনি অঙ্ক কষবেন? অথচ রামানুজনের খিদে হচ্ছে আগ্রাসী, মানে ভীমের মতো খিদে নিয়ে একজন বসে আছে আর তার সামনে কোনো খাবার নেই। কি অদ্ভুত ব্যবস্থা! সেই সময় রামানুজনের হাতে বাই চান্স এসে যায় একটা বই। 1903 সালে তিনি বইটা পান। বইটার নাম হচ্ছে এ সিনোপসিস অফ এলিমেন্টারি রেজাল্টস অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স। বইটার লেখক ছিলেন জি.এস. কার। তখন লন্ডনে ট্রাইবস বলে একটা পরীক্ষা হতো। সেই ট্রাইবস পরীক্ষাতে জি.এস. কার প্রাইভেট টিউশন করতেন, গৃহ শিক্ষকতা করতেন। এখন যেমন জেই অ্যাডভান্স পরীক্ষা হয়, তখন ওটা হতো গ্রাজুয়েশনের পর। জেই অ্যাডভান্সের মতো একটা কঠিন পরীক্ষা, যেখানে জি.এস. কার ছিলেন ফেমাস টিউশন মাস্টার। তিনি তার কঠিন কঠিন অঙ্কগুলো একটা বইয়ে লিপিবদ্ধ করেছিলেন। এই বইটা গণিত বিশ্বে কোনো নাম নেই, এই বইটাকে কেউ কোনো গুরুত্বই দেয় না, কিন্তু ওই বইটি বিশ্বে এখনো বিখ্যাত কেন, এখনো সবাই নাম করে কেন? কারণ রামানুজন এই বইটি থেকে অঙ্ক করছিলেন। এই জন্য রামানুজনের সামনে এলো কি প্রচুর অঙ্ক এবং কিছু সমাধান করা আছে, কিছু সমাধান করার নেই। একজন বুভুক্ষ মানুষের কাছে, মানে আমি বলছি যে যেন মহাভারতের ভীম অনেকদিন না খেয়ে আছে, হঠাৎ করে তার সামনে প্রচুর খাবার পড়লো, সেরকম রামানুজনের অন্তরে অঙ্কের প্রতি অদম্য স্পৃহা। তিনি অঙ্ক কষতে চান, তার সামনে কিচ্ছু নেই, হঠাৎ করে জি.এস. কারের বইটা এসে পৌঁছালো। রামানুজন ওই বই থেকে অঙ্ক করতে শুরু করলেন এবং এত অঙ্কতে ভালো হয়ে গেলেন যে হেডমাস্টার মশাই জি.এস. কৃষ্ণস্বামী বলতে শুরু করলেন যে রামানুজনকে অঙ্কে কখনোই 100-র মধ্যে 100 দেওয়া উচিত না, ওর যা প্রতিভা, ওকে গণিতে 100 থেকে 100-র বেশি নম্বর দেওয়া উচিত, কিন্তু আমাদের তো উপায় নেই। ওই বয়সে রামানুজন ভীষণই গণিত চর্চা, না আমি এটাকে গণিত চর্চা বলবো না, আমার দৃষ্টিভঙ্গিতে
গণিত গবেষণা শুরু করলেন। এবং এই কারণে যেটা হলো, তিনি মাধ্যমিক পরীক্ষাতে বেশ ভালোভাবেই পাস করলেন, এর রঙ্গরাজন রাও প্রাইজ মেডেল নিয়ে। এবং তারপরে হায়ার সেকেন্ডারি, যেটাকে এফএ কোর্স বলি, ওখানে ভর্তি হলেন। কিন্তু গণিত গবেষণা তখন ওনার মধ্যে এত চেপে বসেছে, গণিতের প্রতি টান, গণিতের প্রতি ইচ্ছা, যে রামানুজন এফএ কোর্সে বসে আর কোনো বিষয়ে পড়াশোনাতে মন লাগাতে পারছেন না, আর পড়াশোনা করার ইচ্ছে ওনার নেই। রামানুজন গণিতের প্রতি কতটা ডেডিকেটেড ছিলেন এটা আমরা বোঝাই এভাবে, সেই প্রাচীন ভারতের কথা ভাবি। যখন মানুষ তার উপাস্য দেবতা বা উপাস্য দেবীর চর্চা করার জন্য বাড়ি থেকে বেরিয়ে নির্জনে গিয়ে তপস্যা করতেন, তারা মূলত হিমালয়ে যেতেন দেবতার চর্চা করতেন। 1905 সালে রামানুজন গৃহত্যাগ করলেন এবং সমুদ্রের ধারে ধ্যান শুরু করলেন, চর্চা শুরু করলেন। কিসের? না, গণিতের। রামানুজনের কাছে গণিত ছিল তার উপাস্য দেবতা, নামগিরির মতো একজন দেবতা। সেজন্য রামানুজন ভবিষ্যতে যখন অনেক বড় গণিতজ্ঞ হয়েছেন, সবাই বলছেন রামানুজন ইকুয়েশন নিয়ে সবাই মাতামাতি করছেন, সেই সময় রামানুজন বলেছেন, an equation for me has no meaning unless it represents a thought of God. It's not good, it's God. আমার স্পেলিং মিস্টেক হয়েছে। আমার কাছে কোনো গাণিতিক সূত্রের কোনো মানে নেই যদি না এটা ঈশ্বরের আশীর্বাদ পুষ্ট হয়। আসলে এই ব্যাপারটা আমি পরে একটু সময় পেলে এক্সপ্লেন করব, কেন ওনার এরকম মনে হয়েছিল। এটা মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি থেকে দেখা উচিত। কিন্তু এর ফলে যেটা হলো যে রামানুজন 1906 এবং 1907 সালে দুবারই হায়ার সেকেন্ডারি পরীক্ষা, যেটাকে বলি আমরা এখন, এফএ পরীক্ষাতে ফেল করলেন। কেন ফেল করলেন? অঙ্কে তিনি ফেল করেননি। রামানুজন অঙ্কে ফেল করার প্রশ্নই আসে না। তিনি অঙ্ক সেই সময়তে যে কোনো মাস্টারমশাইয়ের থেকে অনেক বেশি জানেন। তিনি ফেল করলেন ইংরেজি এবং বায়োলজিতে। পরবর্তীকালে রামানুজনের ইংরেজি লেখা দেখে আমরা দেখি রামানুজন খুব ভালো ইংরেজি লেখেন। তাহলে ফেল করলেন কেন? কারণ তিনি সিলেবাসে মনোযোগ দেননি, তিনি শুধু অঙ্ক কষেছেন। আর কিসে ফেল করেছিলেন? বায়োলজিতে। বায়োলজিতে কেন ফেল করলেন? না, বায়োলজিতে অনেক ব্যাং, সাপ বা ব্যাং এর কোষ্ঠিকতন্ত্র, তার ব্যবচ্ছেদ, এইসব করতে হতো এবং এর ছবি আঁকতে হতো। কিন্তু রামানুজন ট্রেডিশনালি ছিলেন মনে প্রাণে একজন তামিল ব্রাহ্মণ, তার পক্ষে জীবজন্তু কাটা ছাড়া মেনে নেওয়া সম্ভব ছিল না। সেই জন্য ওই পাতাগুলো উনি সাদা রেখে দিতেন এবং স্বাভাবিকই ভাবে বায়োলজিতে ফেল করলেন। এরপর কি হলো? একটি ছেলে অসম্ভব পণ্ডিত, কিন্তু সে পরপর দুবার এফএ পরীক্ষায় ফেল করেছে। তো স্বাভাবিকই ভাবে রামানুজনের জীবনে শুরু হলো স্ট্রাগল। এই স্ট্রাগলে আমরা ভারতবর্ষের গরিব পরিবারগুলোকে যদি দেখি, তাহলে একটা সাধারণ জিনিস দেখি যে গরিব পরিবারগুলি যখন অসম্ভব দুঃখে নিমজ্জিত হয়, তখন তারা ওই দুঃখ থেকে বেরোনোর জন্য একটা নতুন রাস্তা বার করে, সেটা হচ্ছে ছেলেটার বিয়ে দিয়ে দাও। এবং রামানুজনের মাও তাই করলেন। 1909 সালে রামানুজনের বিয়ে দিয়ে দিলেন জানকী আম্মালের সাথে। এবং রামানুজন is sent from frying pan to fire, আমরা যাকে বলি। তিনি ছিলেন দুঃখে, সেখান থেকে একবারে সংসার সামলাতে হবে এই অবস্থাতে পড়লেন। তার উপরে কি হলো? 1910 সালে তার হাইড্রোসিল হলো। ওই পরিবারে তো টাকা নেই, কে অপারেশন করবে? একজন ডক্টর ভলেন্টিয়ার হয়ে কোনো পয়সা না দিয়ে তার সেই অপারেশনটা করে দেন। কিন্তু সবকিছু চললেও রামানুজনের মধ্যে যেটা কোনো মতেই বন্ধ করা সম্ভব না, সেটা হচ্ছে গণিত চর্চা। সুতরাং এই অসীম দারিদ্র্যের মধ্যে তিনি গণিত চর্চা করতে শুরু করলেন। তিনি বলছেন যে কিন্তু গণিত চর্চা করতে গেলে কি লাগে? মিনিমাম যেটা লাগে সেটা হচ্ছে কিছু কাগজ আর কিছু পাউন্ড, হাডি এন্ড লিটল উড in a state of
wild excitement because they believed they were discovered a second Newton, a Hindu clerk in Madras. মাদ্রাজের একটা হিন্দু ক্লার্কের মধ্যে তারা যেন নিউটনকে খুঁজে পেয়েছে এরকম ভাবে তিনি এসে বোঝালেন। তো সমস্যা দাঁড়ালো হিন্দু ধর্ম। রামানুজন ট্রেডিশনাল এথিক্যাল ব্রাহ্মণ, অর্থোডক্স ব্রাহ্মণ পরিবার, উনি নদী সমুদ্র পেরিয়ে কিভাবে যাবেন, যথারীতি যেভাবে অনেক সমস্যার সমাধান হয়, দেবী নামগিরি আদেশ দিলেন রামানুজনের মাকে স্বপ্নে যে রামানুজনকে যেন কেমব্রিজ যেতে দেওয়া হয়। এবং 17 মার্চ 1914 রামানুজন ম্যাড্রাস স্টার্ট করলেন by the ship SS Navella and reached Cambridge on 18th April 1914. এরপরে রামানুজন হার্ডির সাথে বসলেন। বসার পরে প্রথম যে সমস্যা হলো সেটা রামানুজন জানেন না যে অঙ্কের প্রুফ কাকে বলে। আমরা যারা অঙ্ক করি, মানে আমি ছোটদের জন্য বলছি যে উপপাদ্য, 4টে ধাপ, শিকার, প্রামাণ্য বিষয়, অঙ্কন, প্রমাণ, বড় থিওরেম অ্যানালিসিস, আমরা যখন থিওরেম প্রমাণ করি, প্রপোজিশন প্রমাণ করতে হয়, তারপরে সিস্টেমেটিক ধাপে 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 প্রমাণ করতে হয়। রামানুজন তো প্রমাণ জানেন না, তিনি তো অঙ্কটা মাথাতে কষেছেন, পুরো অঙ্কটা মাথাতে কষে উত্তরটা লিখে রেখেছেন। এই প্রসঙ্গে একটা মজার কথা বলি, আমরা জানি অয়েলার্স ফেমাস থিওরেম e to the power I theta equal to cos theta plus I sin theta, এই থিওরেমটাও রামানুজন আবিষ্কার করেছিলেন। না, কিন্তু ভাবুন একজন মজা করে বিশ্বের সেরা আবিষ্কার নিজে নিজে করে ফেলেছে। এরকম অনেক থিওরেম রামানুজন আবিষ্কার করেছেন। তার কিছু কিছু থিওরেম অন্যরা আবিষ্কার করেছে, কিছু কিছু থিওরেম নূতন, উনি সবগুলোই নিজে নিজে করেছেন, কিন্তু উনি জানেন না কোনটা নূতন, কোনটা আবিষ্কার হয়ে আছে। এরকম কিন্তু হার্ডি রামানুজনকে নিয়ে ব্যস্ত, তাকে বোঝাতে ব্যস্ত যে আমাদের দেখতে হবে এই কাজগুলোর মধ্যে কোনগুলো ভালো ভালো জার্নালে ছাপা যায়। তো রামানুজনকে একবার ক্লাস করতে বলেছেন, একজন টিচারের ক্লাস, যাও ওনার ক্লাসটা তুমি করো, তুমি বুঝতে পারবে যে কিভাবে আমরা ম্যাথমেটিক্সে প্রুভ করি। তো প্রফেসর এসে একটা লাইন লিখলেন, তো রামানুজন উত্তেজিত হয়ে পড়েছেন। তো প্রফেসর বললেন রামানুজন বুঝতে পারছেন না। আরে তুমি, তারপরে ওনার মনে হলো যে রামানুজন বুঝতে পারছেন না, ইটস নট পসিবল। তো রামানুজন নিশ্চয়ই কিছু বলতে চাইছে, although he is a student, but they all agreed that Ramanujan was much better, much brighter than all of them. So রামানুজনকে তিনি ডাকলেন বোর্ডে। তো রামানুজন বললেন এটা যদি সত্যি হয়, বলে লিখে গেলেন পর 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 পর। ওই অধ্যাপক অবাক বিস্ময়ে দেখলেন তিনি এই সেমিস্টারে যতটা পড়াবেন রামানুজন মোটামুটি গেস করে পুরোটা বলে দিলেন, তাহলে তো এটা হবে, তাহলে তো এটা হবে, তাহলে তো এটা হবে। সো ইট ওয়াজ রামানুজন। যে রামানুজন এরকমই ছিলেন যে দীর্ঘদিন মানসাঙ্ক করে করে ওনার এরকম স্টেটে পৌঁছেছিলেন যে যে কোনো জিনিস দেখলে তার অনেক সুদূর প্রসারী ফল বলে দিতে পারতেন সঙ্গে সঙ্গে। ফলে ওনার পক্ষে ছোট ছেলের মতো থিওরেম প্রুফ করা খুব মুশকিল, এগুলো ওনার খুব চাইল্ডিশ মনে হতো। যাই হোক, আস্তে আস্তে বোঝালেন হার্ডি যে কিভাবে প্রমাণ করতে হবে। রামানুজনের কিছু কাজ পাবলিশড হলো এবং পাবলিশড হওয়ার জন্য 1916 সালে কেমব্রিজ তাকে বিএ ডিগ্রি দিল। মনে রাখতে হবে বিএ ডিগ্রি মানে আমাদের মতো বিএ ডিগ্রি নয়, অ্যাকচুয়ালি ওটা ছিল কেমব্রিজের পিএইচডি ডিগ্রি। পিএইচডি কথাটা নিয়েছি আমরা জার্মানিদের কাছ থেকে। লেকচার দিচ্ছি একটা পরে। বিএ মানে সেই সময় পিএইচডি। 1916 সালে, উনি 14 সালে পৌঁছে 16 সালের মধ্যে কেমব্রিজের পিএইচডি হয়ে গেল, কারণ উনি যে গবেষণাপত্রটা করলেন সেটা অসম্ভব রেকগনাইজড হলো। রামানুজন চাইলেন ফিরে আসতে, আসলে 16 সালের পরে রামানুজন বললেন আমি ফিরে যাই, কিন্তু ওনার মা চাইছেন না ছেলে যখন গেছে অন্তত আরেকটা বড় ডিগ্রি করে আসুক, অন্তত এমএ। সেই সময় 1917-তে প্রথম বিশ্বযুদ্ধ তৈরি হলো। So Ramanujan could not come. 1918 সালে রামানুজন হলেন
রয়্যাল সোসাইটির ফেলো। উনি ইয়াংগেস্ট এফআরএস এবং ইন্ডিয়ানদের মধ্যে সেকেন্ড এফআরএস, এবং পেলেন ফেলো অফ দ্য ট্রিনিটি কলেজ কেমব্রিজ। অনার্স শোড আপন হিম, অসম্ভব সম্মান পেলেন। এত কম বয়সে এফআরএস, আশ্চর্যের ঘটনা। সবাই রামানুজনের প্রতিভা নিয়ে যখন অবাক হয়ে গেল, তখন হার্ডিকে জিজ্ঞেস করা হলো যে রামানুজন কতটা প্রতিভাবান, যে এত কম বয়সে এফআরএস করা হলো ওনাকে। তখন হার্ডি বললেন যে থিঙ্কিং এর অরিজিনালিটিতে আমি যদি নাম্বার দিই, আমি নিজেকে দেবো 25 out of 100, 25. I will give Littlewood to 30, and I will give 80 to Hilbert, সেই সময়ের সেরা ম্যাথামেটিক্যাল ফিজিসিস্ট, বাট 100 টু রামানুজন। রামানুজনকে 100 কমে দেওয়া যাবে না। এটা বলছেন কে না হার্ডি, যিনি লন্ডনের সবচাইতে স্নব প্রফেসর বলে পরিচিত ছিলেন। রামানুজনের থিঙ্কিং প্রসেসের অরিজিনালিটি এতটাই ছিল। রামানুজন অসুস্থ হয়ে পড়লেন, হসপিটালে ভর্তি হলেন। সেনিটোরিয়ামে থাকতে থাকতে হার্ডি যখন দেখা করতে, তার অঙ্ক কষা বারণ হয়ে গেল। তিনি বাথরুমে গিয়ে ছোট ছোট চিরকুটে অঙ্ক করে নিয়ে আসতেন, সেগুলো হার্ডিকে দিয়ে দিতেন। হার্ডি সেই অঙ্কগুলো পাবলিশ করতেন। প্রথমে বোঝা যেত না ওর কি অ্যাপ্লিকেশন, তখনও বোঝা যায়নি। এখন বোঝা গেছে স্ট্রিং থিওরি বলে ফিজিক্সের যে শাখাটি আছে, তাতে রামানুজনস মডিউলার থিওরি অ্যাপ্লাই করা যাচ্ছে। হার্ডিও বুঝতে পারছিলেন যে রামানুজনকে লন্ডনে বাঁচিয়ে রাখা যাবে না, তার কি হয়েছে সেটাই বোঝা যাচ্ছে না। 1919 সালে রামানুজন ম্যাড্রাস ব্যাক করলেন এবং 1920 সালের 26শে এপ্রিল ম্যাড্রাসে মারা গেলেন। রামানুজনের মৃত্যুর পরে জওহরলাল নেহরু বললেন, Ramanujan's brief life and death is symbolic of conditions of India, of our millions. How few get any education at all in India? How many live on the verge of starvation? জওহরলাল নেহরু বললেন যে রামানুজনের মৃত্যু ভারতবর্ষের এই অসহ অবস্থাকে দেখাচ্ছে। কত লক্ষ লক্ষ আমাদের ছেলে মেয়ে লেখাপড়াই করতে পারছে না, কতজন কত সহজে মারা যাচ্ছে, উপসে মারা যাচ্ছে। রামানুজন ওরকম। এটার অন্তর্নিহিতে একটা মানে হচ্ছে যে ভারতবর্ষ যদি স্বাধীন হতো, তাহলে রামানুজন নিশ্চয়ই মারা যেত না। এটা পরাধীন ভারতবর্ষের একটা কলঙ্ক। কিন্তু এই বিষয়টা নিয়ে আমরা একটু পরে আমি কথা বলবো। তার আগে দেখে নি হার্ডি কি বলছেন রামানুজনের মৃত্যুতে। রামানুজন কিভাবে অঙ্ক করতেন, সারা গণিত বিশ্ব অসম্ভব বিস্ময়ে অভিভূত। কিভাবে একজনের পক্ষে এই স্তরের গণিত চর্চা করা সম্ভব, যার এক একটা গবেষণাপত্র এক একটা নতুন দিগন্ত খুলে দিয়েছে। গণিতের নতুন নতুন বিষয় খুলে গেছে এক একটা গবেষণাপত্র, এবং তার জন্য তিনি পেন পেন্সিলটাও ইউজ করেননি, করেছেন শুধু নিজের মাথায় এবং লিখে রেখেছেন। ওই মেথডটা নিয়ে হার্ডি বলেছেন, whether his methods different in kind from those who from mathematician, সবার থেকে আলাদা তো নিশ্চয়ই, কিন্তু আমি বলবো না যে উনি ইস্টার্ন জাদু করে এগুলো সলভ করেছেন। জাদু নয়, তিনি সবার মতোই অঙ্ক করেছেন, শুধু একটু দ্রুত অঙ্ক করেছেন। রামানুজনের মৃত্যু আমাদেরকে যে প্রশ্নটার সামনে দাঁড় করায়, সেটা হচ্ছে যে আমরা জওহরলাল নেহরু যে কথাটা বলেছিলেন সেটার দিকে যদি তাকাই, যে স্বাধীন ভারতবর্ষ হলে বোধ হয় রামানুজনের এই অকাল মৃত্যু হতো না। তিনি বোধহয় সারা জীবন ধরে বড় গণিতের চর্চা করতে পারতেন। আচ্ছা, উচ্চ মাধ্যমিকে কোন একটি ছেলে যদি ইংরেজিতে ফেল করে, বাংলা ইংরেজিতে বা পাসের সাবজেক্টে, আমাদের কোনো পদ্ধতি আছে তাকে পাস করানোর? এখনো আছে? নেই। এই নতুন শিক্ষানীতিতে শুনছি এরকম কিছু হতে পারে, এখনো হাতে পাইনি।
অর্থাৎ এখনো যদি কোনো রামানুজন জন্মায়, সে যদি ওরকম ইংরেজিতে ফেল করে, সে লেখাপড়া করার সুযোগ পাবে না। তখন তবু পরাধীন ভারতবর্ষ ছিল বলে কিছু মানুষ তার পাশে দাঁড়িয়েছিলেন, সহমর্মিতা। এখন স্বাধীন ভারতবর্ষে সহমর্মিতা নেই, আমরা হুজুগে চলি। কুকিয়াস যে কেমন অঙ্কটা করেছে সেটা কেউ বুঝতেই পারছে না, তার জন্য কে সময় দেবে? ডাক্তার বিনা পয়সায় হাইড্রোসেল চিকিৎসা না করে দিলে রামানুজন মারা যেতেন। এখন মনে হয় না যে একজন অঙ্ক করতে পারে, সুতরাং বিনা পয়সায় চিকিৎসা করে দেবো, তার কোনো চান্স আছে? আইনস্টাইনের জীবনী আমরা যদি দেখি তাহলে দেখবো যে আইনস্টাইনও খারাপ রেজাল্ট করেছিলেন, স্বভাবতই। উনি অঙ্কে ফিজিক্সে ভালো ছিলেন, কেমিস্ট্রিতে খারাপ হতেই পারে, আমার সাথে ফেল করেছিলেন। সেই জন্য আইনস্টাইনের কলেজে ভর্তি হওয়া আটকে যায়নি, কিন্তু রামানুজন বায়োলজিতে ফেল করার জন্য রামানুজন কলেজে ভর্তি হওয়া অঙ্ক নিয়ে আটকে গেছে। এই যে একটা স্বাধীন শিক্ষা ব্যবস্থা আর একটা পরাধীন শিক্ষা ব্যবস্থা, স্বাধীন চিন্তা ভাবনা করব আমি শিক্ষার মধ্য দিয়ে, আমি একটাই ভালো নই অন্যটাই খুব ভালো, আমি যেটা ভালো সেটা চর্চা করব, এটা একটা স্বাধীন শিক্ষা ব্যবস্থার ধরন। আর পরাধীন শিক্ষা ব্যবস্থার ধরন তোমাকে কিছু বাইন্ডিং এ বেঁধে দেওয়া। ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা এখনো অতটা স্বাধীন নয় যতটা যে যেরকম করে খুশি পড়াশোনা করতে পারে। জানি না নতুন শিক্ষানীতিতে কি আসছে, আমি পুরো বলিনি সেটা। রামানুজনের মৃত্যুর জন্য আরেকটা কারণ যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে ওনার ঠিক কি রোগ হয়েছিল ডায়াগনোসিস না। উনি লন্ডনে গেছেন কিন্তু নিজে রান্না করে খেতেন, ওখানে তো মাংস খেতে হবে, উনি মাংস খেতেন না। সবজি ভালো ছিল না, তামার পাত্রে ফুটিয়ে খেতেন। লেড পয়জনিং হয়েছিল হয়তো, আমরা বুঝতে পারিনি, ডাক্তাররা বুঝতে পারেননি। রামানুজন চাইতেন 16 সালের পরে ফিরে এসে জানকীর কাছে থাকতে, কিন্তু রামানুজনের মা ছোট বয়সে 4টি সন্তান মারা যাওয়ার জন্য রামানুজনের প্রতি ছিলেন অসম্ভব রকম আসক্ত, এবং এতটাই তিনি আসক্ত ছিলেন যে রামানুজনের স্ত্রী জানকী যে চিঠিগুলো লিখতো রামানুজনকে, উনি ওগুলো নিয়ে ফেলে দিতেন, জানকীকে রামানুজনের জন্য পাঠাতেন না। ফলে রামানুজন একাকিত্বে ভুগতেন এবং আরো একাকিত্বে ভুগতে শুরু করলেন। স্ত্রীর দুটো চিঠি ফেলে যে ওনার মন ভালো হবে তার অবস্থা থাকলো না। মায়ের ভালোবাসার জন্য ওটা ওনার ক্ষতি হয়ে গেল। ভারতবর্ষে বাবা মায়ের ভালোবাসার জন্য অনেক সন্তানদের ক্ষতি হয়, রামানুজন তার একটা বড় উদাহরণ। এছাড়াও ছিল হার্ডির সাথে ওনার সম্পর্ক ছিল কেবলমাত্র গণিতের। হার্ডি ছিলেন টিপিক্যাল সফিস্টিকেটেড ইংলিশ জেন্টলম্যান। তিনি বিয়ে করেননি এবং ক্রিকেট এবং ম্যাথমেটিক্স এর বাইরে তিনি কিছু ভাবতেন না, স্টাইলে থাকতেন। আর রামানুজন ছিলেন ঘরোয়া মানুষ, খেতে ভালোবাসতেন, রান্না করতে ভালোবাসতেন, স্ত্রীর সাথে থাকতে ভালোবাসতেন, মায়ের সাথে থাকতে ভালোবাসতেন। তিনি তার মধ্যে কোনো সফিস্টিকেসি ছিল না, কিন্তু তিনিও হাই স্ট্যান্ডার্ড ম্যাথমেটিশিয়ান, ইভেন বেটার দেন হার্ডি। গণিতের জন্য তার হার্ডির সাথে বন্ধুত্ব ভালো লেগেছিল, কিন্তু আরেকটা যে ভালোবাসা আছে, মনের ভালোবাসা, সেখানে হার্ডির সাথে রামানুজনের যোগাযোগ ছিল না। রামানুজন ফিরতে চাইলেন, কিন্তু প্রথম ওয়ার্ল্ড যুদ্ধ বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, রামানুজন ফিরতে পারলেন না। এরকম অনেক কারণের জন্য আমরা আমাদের ভারতবর্ষের সেই যে মেধা ছিল আর্যভট্ট বরাহমিহির, সেরকম আর একটি মেধা আমরা হারালাম, উনি কম বয়সে মারা গেলেন। রামানুজন থাকলে অনেক কিছুই হয়তো করতে পারতেন, হয়তো আরো অনেক জায়গায় লাইট ফেলতে পারতেন, কিন্তু রামানুজনের মৃত্যু আমাদেরকে এটা শেখাতে পারলো না যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা ওরকম না, আর একটু ভালো হওয়া উচিত। ধন্যবাদ।